আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিচ্ছিন্ন সংঘর্ষে দেশ জুড়ে চলছে জামাতের ৪৮ ঘন্টার হরতাল। নোয়াখালীতে পিকেটারদের ইটে অটো বাইক চালক নিহত। স্বাধীনতা বিরোধীদের বাঁচাতে ধ্বংসাত্মক কর্মসূচি রাজপথে মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রতি আওয়ামী লীগের আহ্বান। ইসি মেরুদণ্ড সোজা করে কাজ করছে, খালেদা জিয়ার মন্তব্যের জবাবে নির্বাচন কমিশনার জাবেদ আলী। বাংলাদেশ সীমান্তে ড্রোন ব্যবহারের কোনো পরিকল্পনা নেই, থালারি হত্যাকাণ্ডের ন্যায় বিচার হবে জানালেন বিএসএফ এর মহাপরিচালক। আসসালামু আলাইকুম, আমি মুজাহিদুল ইসলাম এবং আমি নুসরাত উর্মি। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার একুশে সংবাদে। এশিয়ান ডুপ্লেক্স টাউন, আভিজাত্যের নতুন ঠিকানা। শুনছিলেন শিরোনাম, এছাড়া সংবাদ আরো থাকছে। পদ্মার ভাঙনের কবলে মাওয়া পাড়ে পদ্মা সেতু প্রকল্পের অধিকাংশ এলাকা, প্রয়োজনে নকশা পরিবর্তন জানালেন প্রকল্প পরিচালক। সংঘর্ষ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে রাজধানী শহর সারা দেশে চলছে জামাতের ডাকা ৪৮ ঘন্টার হরতাল। নোয়াখালীর কোম্পানিগঞ্জে পিকেটারদের হামলায় এক সিএনজি অটো চালক নিহত হয়েছেন। চট্টগ্রাম, রাজশাহী ও সাতক্ষীরায় জামাত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে ১৫ জন। এছাড়া রাজশাহী নগরীর খড়খড়ি মাহিন্দ্রা এলাকায় একটি ট্রাকে আগুন দেয় হরতাল সমর্থকরা। কুমিল্লায় পুলিশের গাড়ি লক্ষ্য করে পিকেটাররা ককটেল নিক্ষেপ করলে এক পুলিশ সদস্য আহত হন। একুশের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন মাহমুদ হাসান। বুধবার রাতে বগুড়া শহরের পিটিআই মোড়ে ঝটিকা মিছিল করে 4টি ককটেলের বিস্ফোরণ ঘটায় শিবির কর্মীরা। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। চট্টগ্রামের মেহেদীবাগ গোলপাহাড় এলাকায় ঝটিকা মিছিল করে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত শিবির। পুরো এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এর আগে সীতাকুণ্ডে জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে 5 শিবির কর্মী গুলিবিদ্ধ হয়। সাতকানিয়ায় জামাত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক পুলিশ গুলিবিদ্ধ হয়। সাতকানিয়ায় জামাত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক পুলিশ গুলিবিদ্ধ হয়। আহত পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট দাগনভুয়া সড়কের তালেরছড়া এলাকায় পিকেটারদের ছোড়া ইটের আঘাতে ঘটনাস্থলে মারা যান আবু নাসের নামে এক সিএনজি অটো চালক। নারায়ণগঞ্জ কালীবাজার এলাকায় ঝটিকা মিছিল শেষে রাস্তা অবরোধ করে 3টি গাড়ি ভাঙচুর করে হরতাল সমর্থকরা। পরে গাড়িতে আগুন দেয় তারা। রাজশাহীর নওদাপাড়ায় শিবির কর্মীরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সে সময় 5 জন আহত হয়। আটক করা হয় এক শিবির কর্মীকে। সাতক্ষীরার বিভিন্ন সড়কে পিকেটাররা বিক্ষোভ মিছিল করে গাড়ি ভাঙচুর করে। কদমতলায় পুলিশের সঙ্গে জামায়াত শিবির কর্মীদের সংঘর্ষ হয়। মেহেরপুরে মেহেরপুর চুয়াডাঙ্গা, মেহেরপুর মুজিবনগর, মেহেরপুর কাঁধুলি সড়ক অবরোধ ও বিক্ষোভ করে হরতাল সমর্থকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে 5 শিবির কর্মী গুলিবিদ্ধ হয়। এদিকে চট্টগ্রাম নগরীতে শিবির কর্মীরা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে। সাতকানিয়ায় জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক পুলিশ গুলিবিদ্ধ হয়। আহত পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে পিটিআই কলেজের সামনে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাশকতা এড়াতে জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বরিশালের সিএনবি রোড, কাশীপুর সহ কয়েকটি সড়ক অবরোধের চেষ্টা করে হরতাল সমর্থকরা। এদিকে নগরীতে হরতাল বিরোধী সমাবেশ ও মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ঢাকার শাহজাহানপুর, বংশাল, বাড্ডা ও মিরপুর রোডে মিছিল বের করে হরতাল সমর্থকরা। রাজধানীর পল্টন এলাকায় দেয়া হয় গাড়িতে আগুন। এছাড়া গুলশান লিংক রোড এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে ককটেল বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা। এছাড়া পিকেটিংয়ের সময় 5 জনকে ভ্রাম্যমাণ আদালত গ্রেফতার করে। নাশকতা এড়াতে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন। 48 ঘন্টার হরতালের প্রথম দিনের রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে গেছে দূরপাল্লার অল্প কিছু বাস। কমলাপুর স্টেশন থেকে যথাসময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়েছে অধিকাংশ ট্রেন। সদরঘাট থেকেও গন্তব্যের পথে ছেড়ে গেছে লঞ্চ। আর হরতালের শুরুতে রাজধানীতে গণপরিবহন কম থাকায় ভোগান্তিরও কমতি ছিল না অফিসগামী যাত্রীদের। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পরিবহনের সংখ্যা। আহমেদ বাবু ও শানুল রাজিকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন জুলহাস কবির। কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে জামাতের ডাকা হরতালে রাজধানীর ব্যস্ততম যাত্রাবাড়ি এলাকার দুপুরের চিত্র এটি। হরতালের শুরুতে গণপরিবহন তেমন একটা না চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে সেই সংখ্যা। রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালগুলোতেও বাড়তে থাকে যাত্রীর সংখ্যা। আমার মা অসুস্থ, এই জন্য আমি দেশে যাওয়ার জন্য আজকে রওনা দিতে পারতেছি না। 1 ঘন্টার মতো হেঁটে আসছি, এখানে কোনো গাড়ি যাচ্ছে না সিলেট সরাসরি। আমার মা অসুস্থ, আমরা গাড়ির জন্য যাইতে পারছি না। যদি আমার মা মারা যায় তাও তো আমরা গাড়ির জন্য যেতে পারছি না, এই জন্য তো সমস্যা হচ্ছে। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে রাতে যাত্রী পেলে দূরপাল্লার গাড়ি ছাড়া হবে বলে জানায় মালিক সমিতি। 48 ঘন্টা হরতাল, সেই হরতাল মালিক শ্রমিক আমরা মানি না। এই দেশে খেটে খাওয়া মানুষের হরতাল, রাজাকারের হরতাল এখানে মানে না আমরা। ট্রেনে নাশকতার আশঙ্কা করা হলেও হরতালের প্রথম দিনে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানায় কমলাপুর স্টেশন ম্যানেজার। রেলওয়ে পুলিশ, এপিবিএন, এপিবিএন, আমাদের সহযোগিতার র্যাব, অন্যান্য কাজ করতেছে। ইনশাল্লাহ কোনো সমস্যার কথা না এবং হয় না, ইনশাল্লাহ হবে না। ওনাদের ভয় পাওয়ার কোনো কারণে ওনারা নিঃসংকোচে নির্ভয়ে ওনারা চলাচল করতে পারেন। গণপরিবহনের অন্যতম মাধ্যম ট্রেনকে হরতালের আয়ত্তমুক্ত রাখার দাবি যাত্রীদের। অন্যদিকে সদরঘাট থেকে নির্দিষ্ট সময় ছেড়ে গেছে অধিকাংশ লঞ্চ। জুলহাস কবির, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতা বিরোধীদের বাঁচাতে ধ্বংসাত্মক কর্মসূচি রাজপথে মোকাবেলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের সমাবেশে কথা বলেন তিনি। এদিকে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে জামাতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে মিছিল করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহ গণজাগরণ মঞ্চ। মাইনুল ইসলামের রিপোর্ট। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণা করায় আনন্দ মিছিল করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। সে সময় সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি বেসামাল হয়ে আওয়ামী লীগকে স্বাধীনতা বিরোধী শক্তি বলছে। নির্বাচন বানচাল করতেও বিরোধী দল কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। যদি ওই রাজাকারদের বাঁচানোর লক্ষ্যে যদি আর কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ নিয়ে যদি রাজপথে কর্মসূচি দেওয়া হয়, তাহলে আমার বাংলাদেশের যুবলীগ এবং ছাত্রলীগের নেতা কর্মীরা ঘরে বসে থাকবে না। এখন থেকে যে কোনো ধ্বংসাত্মক কার্যকলাপকে রাজপথে মোকাবেলা করা হবে। আমার যুবলীগ এবং ছাত্রলীগের নেতা কর্মী ভাইরা সেই মোকাবেলা করবেন। এদিকে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে জামাতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে রাজধানীর শাহবাগে মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হরতালের প্রতিবাদে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মিছিল বের করা হয়। মিরপুর বাংলা কলেজ এলাকায়ও হরতাল বিরোধী মিছিল করে ছাত্রলীগ। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বর্তমান সরকার মেধাবী ও যোগ্যদের সরকারি চাকরিতে নিয়োগ করছে। বিএনপি জামায়াতের মতো তালিকা করে দুর্নীতি করেনি, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বিসিএস পরীক্ষার প্রক্রিয়া আর নীতিমালায় পরিবর্তন এনে সরকার জোট দুর্নীতির সুযোগ বন্ধ করেছে। রিপোর্ট করছেন সাজেদ রুমেল। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ভবনের উদ্বোধন আর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রধানমন্ত্রী বলেন, জোট সরকার বিসিএস পরীক্ষা সহ সব নিয়োগে দুর্নীতির কলঙ্ক লাগালেও সরকার নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় এনেছে। সরকার ওই হাওয়া ভবনের মতো কোনো ভবনও খোলে নাই, কাজে কোনো তালিকাও আমরা প্রেরণ করি না, তার প্রয়োজন হয় না। কারণ অতীতে খুব তিক্ত অভিজ্ঞতা রয়েছে এই কর্ম কমিশনের, এবং যাতে কর্ম কমিশনের কার্যক্রমের প্রতিটি স্তরে
দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি এবং নিয়োগ সংশ্লিষ্ট কর্মপদ্ধতি ও নীতিমালা আধুনিকায়ন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র চালু আর অনলাইনের ব্যবহার বাড়িয়ে দুর্নীতির সুযোগ শেষ করে ফেলার কথাও জানান প্রধানমন্ত্রী। প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে সকল নিয়োগ পরীক্ষায় অগণিত প্রশ্ন সেট তৈরি এবং পরীক্ষার দিন মাত্র 20 মিনিট পূর্বে লটারির মাধ্যমে প্রশ্নের সেট নির্ধারণ করা হয়। মৌখিক পরীক্ষায় পক্ষপাতিত্ব রোধ করতে ঠিক পরীক্ষার 20 মিনিট আগে সাক্ষাৎকার বোর্ড গঠন করা হয়। কাজে এখন আর কোনো রকম অনিয়ম করবার কোনো সুযোগ নাই। এই ধরনের সাহসী বলিষ্ঠ পদক্ষেপ আমরা নিয়েছি এবং এর জন্য কর্ম কমিশনের সকল সদস্যকে আমি এবং চেয়ারম্যান সহ সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। সরকারি কর্মকর্তাদের জনগণের সেবায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রভাবমুক্ত থেকে উপযুক্ত লোককে সরকারি চাকরিতে নিয়োগের ধারাও অব্যাহত রাখতে হবে। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। সরকারের উন্নয়ন কার্যক্রম চোখে না পড়লে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে চোখের চিকিৎসার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। সে সময় এক সাংসদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। অবকাঠামো উন্নয়নে ফ্লাইওভার, ব্রিজ নির্মাণ করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এত কাজ হলেও বিরোধী দলীয় নেতা এসব চোখে দেখেন না। শেখ হাসিনা বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে সম্ভাব্যতা যাচাই করা হবে। সেখানে রেল সেতু হবে কিনা আর হলেও তা লাভজনক হবে কিনা এসব সমীক্ষা করে দেখা হবে। চট্টগ্রাম ৮ আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ জানাই যে বিদ্যুৎ ক্ষেত্রে তার অবকাঠামো উন্নয়ন। আমাদের বিরোধী দলের নেতৃত্ব কিছুই দেখেন না চোখে, কোনো উন্নয়নই উনি চোখে দেখেন না। এটাই হচ্ছে জাতির দুর্ভাগ্য। প্রত্যেক অঞ্চলেরই মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, জীবনযাত্রার মান উন্নত হয়েছে। কাজেই এখন উনি যদি কোনো কিছুই চোখে না দেখেন তাহলে আমি আর কি বলবো? বলতে পারি চোখের ডাক্তারের কাছে যান, এর বেশি তো আর কিছু বলতে পারি না। যে কোনো মূল্যে আগামী নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী জনগণের ঐক্যবদ্ধ শক্তিকে অবজ্ঞা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী সিলেটের জনসভায় যে বক্তব্য রেখেছেন তা দেশের মানুষের কাছে অগ্রহণযোগ্য। দলীয় সরকারের অধীনে যে কোনো নির্বাচন জনগণ প্রতিহত করবে মন্তব্য করে তিনি আরও বলেন, সরকার গোপন এজেন্ডা বাস্তবায়ন করতে সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান যুক্ত করেছে। রিজভী বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতার দম্ভে আল্লাহর শক্তিকে অবজ্ঞা করে নূহ নবীর নৌকার সঙ্গে আওয়ামী লীগের নৌকার তুলনা করছেন। গতকালকের বক্তব্যে তিনি বলেছেন, আগামী 10ম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি নেত্রীর সাধ্য নেই নির্বাচন বানচাল করার। এ প্রসঙ্গে আমি বলতে চাই, এই বক্তব্যটি শুধু অজ্ঞতার পরিচয় নয়, এটি একটি ধৃষ্টতাও বটে। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের সংকল্প শক্তির দ্বারাই একগুমি, একদলীয়, একতরফা নির্বাচন প্রতিহত করবেন। মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার এমন মন্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছেন, ইসি মেরুদণ্ড সোজা করেই কাজ করছে। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বারবারই ইসিকে মেরুদণ্ড সোজা করে কাজ করার আহ্বান জানিয়েছেন। তার মন্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, কমিশন অর্পিত দায়িত্ব সম্পর্কে অত্যন্ত সচেতন। আমরা মেরুদণ্ড সোজা আছে এবং আমরা প্রতিটি ক্যান্ডিডেটের জন্য সমতা আনয়ন করা আমাদের উপরে দায়িত্ব। খেলার মাঠকে সমতল করার দায়িত্ব আমাদের। কিভাবে করব সেটা আমরা সবাই দেখতে পাবে এবং এটা যখন মাঠে গড়াবে, বল মাঠে গড়ানোর আগেই দেখা যাবে যে মাঠটা সমতল আছে কিনা। এ সময় তিনি নিশ্চয়তা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো কারচুপি হবে না। জাতীয় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সামনে দৃশ্যমান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ এবং কারচুপি মুক্ত হবে এবং
সকলের মানে কাছে দৃশ্যমান হবে। এদিকে নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেছেন, অক্টোবরের মধ্যে সারা দেশে জাতীয় পরিচয়পত্র বিতরণের কাজ শেষ হবে। কেন্দ্রের সাথে গভর্নর বোর্ডের চেয়ারম্যান মেম্বারের কোনো সম্পর্ক নাই। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানের সঙ্গে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের মাধ্যমে বিরোধী দলীয় নেতার সঙ্গে কোনো কথা হয়েছে কিনা এ বিষয়ে কিছু বলতে রাজি হননি এই দুই কমিশনার। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবরকে ভিত্তিহীন বললেন ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর মহাপরিচালক সুভাষ যোশী। 5 দিন ব্যাপী বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বিএসএফ মহাপরিচালক বলেন, সীমান্তে ড্রোন মোতায়েনের কোনো পরিকল্পনা ভারত সরকারের নেই। এছাড়া ফালানি হত্যা মামলায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সার্ভার সুমনের রিপোর্ট। সীমান্তে ড্রোন মোতায়েন, ফেলানি হত্যা আর অব্যাহতভাবে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যার মতো ইস্যুগুলো নিয়ে সমালোচনার মুখে অনুষ্ঠিত হল 5 দিন ব্যাপী বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন। বিজিবি সদর দপ্তরে সম্মেলনে জয়েন্ট রেকর্ড অব ডিসকাশনে স্বাক্ষর করেন বিজিবি ও বিএসএফ প্রধান। পরে সংবাদ সম্মেলনে বিএসএফ প্রধান বলেন, ভারতীয় গণমাধ্যমে ড্রোন মোতায়েনের যে খবর বেরিয়েছে তা ঠিক নয়। এছাড়া বহুল আলোচিত ফেলানি হত্যার বিষয়ে তিনি বলেন, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। We have no plans, we have neither had any plans nor do we have any plans in the future to deploy any drones or any such kind of vehicle. We can assure you, I cannot interfere with the judicial process, but I can assure that our intentions are very clear, we are very transparent, and we shall ensure that justice is done in each and every case. বিসিপির গুলিতে বাংলাদেশি হত্যা বিষয়ে ভারতীয় পক্ষের কাছে উদ্বেগ তুলে ধরা হয়েছে বলে জানান বিজেপি মহাপরিচালক। সমন্বিত কার্যক্রমের মাধ্যমে এই হত্যা ও চোরাচালান বন্ধে দুই দেশই সম্মত হয়েছে বলেও জানান তিনি। কোনো ইনসিডেন্ট হলে সেটা অবশ্যই আমরা তদন্ত করে দেখব নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। কারণ হলো যেটা হত্যা বা যেটা হিউম্যান যেটা হলো রাইটস, যেটা এটা যাতে আপহোল্ড হয় এরকম ভাবে ওইটাকে সামনে রেখে প্রত্যেকটা ইনসিডেন্ট আমরা তদন্ত করে দেখব এবং সেটার আউটকাম হলো একজন আরেকজনকে আমরা জানাবো। এছাড়া সীমান্ত সংক্রান্ত যে কোনো ইস্যুতেই দুই দেশ যৌথ সিদ্ধান্তের মাধ্যমে পদক্ষেপ নেবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সারোয়ার সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে চালকের বিরুদ্ধে 302 ধারায় কোনো মামলা করা যাবে না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের রাজস্থানে এবার মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। মুজাফফরনগরের দাঙ্গায় উস্কানির অভিযোগে 9 রাজনীতিকের বিরুদ্ধে পরোয়ানা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে চালকের বিরুদ্ধে 302 ধারায় কোনো মামলা করা যাবে না বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। বৈঠকে দুর্ঘটনাজনিত কারণে হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডবিধির 302 ধারায় করা মামলাগুলো প্রত্যাহারের দাবি করে শ্রমিকরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের দাবি মেনে নেন। শ্রমিক নেতারা আরও দাবি করেন, নিয়োগের 3 মাসের মধ্যে তাদের নিয়োগপত্র দিতে হবে। এছাড়া রাস্তায় যত্রতত্র কাগজপত্র চেকের নামে পুলিশি হয়রানি বন্ধ করার দাবি করেন তারা। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে 23 সেপ্টেম্বরের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা। তারা দাবি করেছেন যে দুর্ঘটনায় 302 ধারায় মামলা দেওয়া যাবে না এবং যেখানে মামলা আছে প্রত্যাহার করতে হবে। আমরা আইনগত বিষয়টি পর্যালোচনা করে তাদেরকে বলেছি যে 302 ধারায় দণ্ডবিধি 302 ধারায় বলা হয়েছে যদি কেউ সত্যপ্রণোদিতভাবে কাউকে হত্যা করেন তাহলে তার বিরুদ্ধে ওই হত্যার মামলা দায়ের করা যেতে পারে বা হত্যার জন্য তাকে অপরাধী সাব্যস্ত করা যেতে পারে। পদ্মার তীব্র ভাঙনের কবলে পড়েছে মাওয়াপাড়ে পদ্মা সেতু প্রকল্পের অধিকাংশ এলাকা। গাইড বাঁধ কিংবা তীররক্ষা বাঁধ না থাকায় সেতুর জন্য অধিগ্রহণ করা জমির বেশ কিছু অংশ এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন প্রবণ অঞ্চল হওয়ায় মাওয়া জাজিরা সাইটে পদ্মা সেতু নির্মাণ করা সরকারের ভুল সিদ্ধান্ত বলে মনে করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ব্যাপক ভাঙনের ফলে প্রয়োজনে সেতুর নকশারও পরিবর্তন আনা হতে পারে বলে জানান প্রকল্প পরিচালক। হাসান আহমেদের ক্যামেরায় মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন জুলহাস কবির। মহাজোট সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম পদ্মা সেতু নির্মাণ।
দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্যে সেতু নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হলেও দুর্নীতির অভিযোগে মুখ ফিরিয়ে নেয় বিশ্বব্যাংক। দীর্ঘ নাটকের পর অবশেষে সেতু নির্মাণের ঘোষণার পর প্রাথমিক কাজ শুরু হলেও প্রস্তাবিত পদ্মা সেতুর মাওয়া এলাকার উজান এবং ভাটিতে গেল 1 মাসে তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে, যে কারণে হুমকির মুখে পড়েছে পুরো প্রকল্পটি। অধিগ্রহণ করা প্রায় 1100 হেক্টর জমি এখন ভাঙনের মুখে পড়েছে। পদ্মার অতীত গতিপথের কারণে 15 কিলোমিটার নদী শাসনের প্রয়োজন হবে বলে মনে করেন এই নদী বিশেষজ্ঞ। ভাঙা থেকে যে রোডটি গেছে সেই রোডটি কিভাবে অ্যাপ্রোচ রোডটি কিভাবে আঁকা বাঁকা হয়ে এবং এই এলাকাটি ভাঙান প্রবণ। এখানে অলরেডি মাওয়ার এই অঞ্চলে এখানে ভাঙছে, যেহেতু স্রোতটা এইভাবে কি ধাক্কা খাচ্ছে এবং আগামীতে খুব শিগগিরই এই অঞ্চলটাও এই চর জানাজাত এলাকাটা কাওড়াকান্দি এলাকাটা এটা ভাঙবে। মাওয়া এলাকাটি ভাঙন প্রবণ হওয়ায় এখানে সেতু নির্মাণেরও বিরোধিতা করেন তিনি। প্রথমে 6 কিলোমিটার প্রতিরক্ষা কাজের কথা বলেছিল, এখন 12 কিলোমিটার বলা হচ্ছে, কিন্তু প্রয়োজন হবে প্রায় 25 কিলোমিটার প্রতিরক্ষা কাজ, যেটাকে টিকিয়ে রাখাও একটা দুঃসাধ্য ব্যাপার। প্রকল্পটা তো সঠিকভাবে হয়নি, কারণ এর জন্য কোনো প্রপার ফিজিবিলিটি স্টাডি এখনো হয়নি। অন্যদিকে প্রকল্পের অর্থায়নে মাওয়া এলাকার যশোলদিয়ার আশেপাশে নদীর তীর রক্ষা বাদ দেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দেওয়া হলেও অর্থায়ন না করায় কোনো কাজ শুরু করা যাচ্ছে না। কর্তৃপক্ষ আমাদের অনুরোধপত্র দিয়েছিলেন যে উক্ত 6 কিলোমিটার এলাকার কাজের অর্থায়ন তারা করবেন, কিন্তু পরবর্তীতে তারা অপরগতা প্রকাশ করেছেন। মাওয়ায় ভাঙনের কারণে সেতুর নকশার পরিবর্তন আনার আভাস দিলেন প্রকল্প পরিচালক। আমার কর্তৃপক্ষ আমাকে বসে সাংবাদিক সাথে কথা বলা যায়, যখন আমরা আবার কাজ করবো তখন ডিজাইনটাকে আমাদেরকে রিভিজিট করতে হবে, আবার আপডেট করতে হবে। এই ডিজাইনটা হচ্ছে 2 বছর আগে, তো যখন আমরা কাজ করতে যাবো তখন আমরা আবার চেক করবো নদীর গতিপ্রকৃতি কি হয়েছে, অ্যাকর্ডিংলি আমরা আবার ডিজাইনটা আমাদের চেঞ্জ দিতে পারি। নদী শাসনের ডিজাইনে সামান্য পরিবর্তন হতে পারে। তবে আগামী নভেম্বরের মধ্যে নদী শাসনের কাজের দরপত্র ডেকেছে সেতু বিভাগ। বিশ্বব্যাংক যে পরিকল্পনা ও নকশা অনুমোদন করেছিল সে অনুযায়ী এই কাজ হবে বলেও জানানো হয়। জুলহাস কবির, 21 টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মামলায় আসামিপক্ষের অভিযোগ গঠনের শুনানির জন্য 23 সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল 1। হরতালের কারণে বুধবার আসামিপক্ষের সিনিয়র আইনজীবীরা ট্রাইব্যুনালে না আসায় জুনিয়র আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন নির্ধারিত হয়। একই ট্রাইব্যুনালে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে দেয়া রাষ্ট্রপক্ষের 23তম সাক্ষী সৈয়দা সালমা হকের অনুপস্থিতিতে মামলার কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে। অন্যদিকে আব্দুল আলিমের মামলায় চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেছেন তার আইনজীবী আহসানুল হক হেনা। এছাড়া বুদ্ধিজীবী হত্যার দায়ে অভিযুক্ত পলাতক আলবদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মঈনুদ্দিনের মামলার শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সালমা হাইটুনি। পেঁয়াজের সরবরাহ ঠিক রাখতে ভারত ছাড়াও পাকিস্তান, মিয়ানমার ও চীনের সঙ্গে সরকার আলোচনা অব্যাহত রেখেছে বলে সংসদের প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী GM কাদের। সংসদে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এছাড়া ভারত থেকে আসা পেঁয়াজের দাম সম্প্রতি বৃদ্ধি পেয়েছে বলেও জানান মন্ত্রী। অন্যদিকে ঝিনাইদহ 4 আসনের সাংসদ শফিকুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে চায়ের রপ্তানি কমলেও দেশের উত্তরাঞ্চলে চা চাষের অপার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া চা উৎপাদনে প্রান্তিক চাষিদের জন্য সরকার ফান্ড গঠন করেছে বলেও জানান মন্ত্রী। প্রশ্নোত্তর পর্ব শেষে গ্রাম আদালত সংশোধন বিল 2013 পাস ছাড়াও বেশ কয়েকটি বিল গৃহীত হয় সংসদে। রাজধানীর যানজট নিরসনে এবং যাত্রী স্বার্থের বিবেচনায় নতুন 100টি শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস নামানোর অনুমতি যোগাযোগ মন্ত্রণালয়। সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় একথা জানান যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। সে সময় যোগাযোগ মন্ত্রী আরও বলেন, ঢাকা এবং চট্টগ্রামে নামানো হবে নতুন 650 ট্যাক্সি ক্যাব, যার মধ্যে 450 ট্যাক্সি আমদানি ও পরিচালনা করবে সেনাবাহিনী। চলতি অর্থবছরে সড়ক বিভাগে প্রায় 100% এডিপি অর্জিত হয়েছে বলেও জানান তিনি। এবার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। ভারতে ধর্ষণের ধারাবাহিক নৃশংসতায় এবার উঠে এলো এক মন্ত্রীর নাম। রাজস্থানের দুগ্ধ ও গ্রামীণ শিল্পমন্ত্রী বাবুলাল নগরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন 27 বছর বয়সী এক তরুণী। আগে 2বার দুগ্ধ খামার ও ভর্তি সংক্রান্ত ব্যাপারে মন্ত্রীর সহায়তা পাওয়ার কথা জানিয়ে ওই তরুণী দাবি করে
তৃতীয়বার চলতি মাসের 11 তারিখে চাকরি দেওয়ার কথা বলে নিজ বাসায় ডেকে বিকৃত আকাঙ্ক্ষা চরিতার্থ করেন মন্ত্রী। ঘটনার যথেষ্ট তথ্য প্রমাণ আছে দাবি করে ওই তরুণী জানান, পুলিশ মামলাটি নেবে না এমন ভয় থেকে সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন বাবুলাল। এদিকে ভারতের মুজাফফরনগরের সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানির অভিযোগে 9 রাজনীতিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তবে এখনো কেউ গ্রেফতার হননি। কেবল তাই নয়, এদের অন্তত 5 জন দিব্যি ঘুরে বেড়াচ্ছেন জনসমক্ষে। সিরিয়ার রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণের পর জাতিসংঘের দেয়া তদন্ত প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে রাশিয়া। রিপোর্টকে একমুখী দাবি করে সমালোচনা করেন একজন রুশ মন্ত্রী। দামেস্কে সিরীয় সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলাপে উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ আরও বলেন, সরকার নয়, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বিদ্রোহীরা। সিরিয়ার দেয়া তথ্য প্রমাণের বরাতে এই দাবি করেন তিনি। তার অভিযোগ, জাতিসংঘ কেবল 21শে আগস্টের ঘটনা পর্যবেক্ষণ করে প্রতিবেদন দিয়েছে। রিয়াবকভ বলেন, এর আগে সংগঠিত বিদ্রোহীদের 3টি হামলায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা থাকলেও তা আমলে নেয়নি সংস্থাটি। আরও একটা বিরতি নেব, আর ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে। বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রোনাল্ডোর হ্যাট্রিকে উয়েফা চ্যাম্পিয়ন্সে গ্যালাতাসারাইকে 6-1 গোলে হারালো রিয়াল মাদ্রিদ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। 5 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নুরুন নবীকে আজকেও তার কক্ষে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষকরা। মঙ্গলবার সকাল 11:30 থেকে এখন পর্যন্ত অবরুদ্ধ হয়ে আছেন উপাচার্য। শিক্ষকদের দাবি, চলতি মাসের বেতন সহ 5 মাসের বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত উপাচার্যকে তার কক্ষ থেকে বের হতে দেয়া হবে না। শিক্ষকরা উপাচার্যের রুমের ভেতরে ও দরজার সামনে অবস্থান করে বিক্ষোভ অব্যাহত রেখেছেন। এদিকে প্রগতিশীল শিক্ষক সমাজের পক্ষ থেকে ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করা হয়েছে। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের মান কিছুটা কমলেও বেড়েছে চিটাগাং স্টক এক্সচেঞ্জে। তবে মোট লেনদেনের পরিমাণ ডিএসসিতে বেড়েছে আর কমেছে সিএসসিতে। এদিন ডিএসসি এক সূচক 2 পয়েন্ট কমে অবস্থান করছে 4116 পয়েন্টে, আর মোট লেনদেন হয়েছে 652 কোটি 97 লাখ টাকা। ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে এদিন দাম বেড়েছে 114টির, কমেছে 161টির এবং অপরিবর্তিত রয়েছে 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অন্যদিকে দেশের অপর শেয়ার বাজার সিএসসিতে সার্বিক সূচক 16 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 12,711 পয়েন্টে। এদিন সিএসসিতে মোট লেনদেন হয়েছে 56 কোটি 83 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এবারে দেশ বিদেশের খেলার খবর জানাচ্ছেন মারিউল ফারিয়া। ধন্যবাদ। সাফ ফুটবলের ব্যর্থতা নিয়ে গঠিত বাফুফের তদন্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে আজ। সভায় তদন্ত কমিটি জাতীয় ফুটবল দলের টিম লিডার সহকারী কোচ গোলাম জিলানি, গোলকিপার কোচ কর্নিলাস কাল্ক ও ফিটনেস কোচ ইয়ামালি মোহাম্মদের সাথে কথা বলে। তাদের দেয়া তথ্যে খেলোয়াড়দের ফিটনেসের অভাবের কথাই উঠে এসেছে। এছাড়া কোনো খেলোয়াড় তাদের ইনজুরির কথা লুকিয়েছেন বলেও জানা গেছে। এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে তদন্ত শেষে। কেন টিমটা ভালো খেলো না সেটাই আমাদের মূল বিষয়টা। এটাকে একটা ফাইন্যান্স করতে যাচ্ছে, আর বেশি কিছু নয়। ইনজুরির ব্যাপারে এদেরও কিছু লিমিটেশন আছে এবং কেউ যে ইনজুরি লুকিয়েছে এই বিষয়টা একটু এখানে আসছে। তো আমি যেটা মনে করি যে প্লেয়ারের সংখ্যা যেহেতু কম, ভালো প্লেয়ারের সংখ্যা, এমন একটা সময় ইনজুরি হয়েছে সেখানে প্লেয়ার চেঞ্জ করে কাউকে নেওয়া তাদের জন্য একটা ইয়ে ছিল। ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাট্রিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তুর্কি ক্লাব গ্যালাতাসারাইকে 6-1 গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এছাড়া সিএসকে মস্কোকে 3-0
হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, আর বায়ার লেভারকুসেনকে 4-2 গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ইস্তাম্বুলে গালাতাসারের মাঠে 33 মিনিটে স্কোর গোলে 1-0 এগিয়ে প্রথমার্ধ শেষ করে রিয়াল। 54 মিনিটে করিম বেনজামা ব্যবধান দ্বিগুণ করেন। এরপর শুরু হয় ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যাজিক। 63 এবং 66 মিনিটে রোনালদোর গোলে 4-0 এগিয়ে যায় গ্যালাক্টিকোরা। 81 মিনিটে করিম বেনজামা নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোল করেন। 84 মিনিটে স্বাগতিকরা একটি গোল পরিশোধ করে। ইনজুরি টাইমে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলের 6-1 গোলের জয় নিশ্চিত করেন রোনালদো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামবে জায়ান্টরা। বার্সেলোনার মুখোমুখি আয়াক্স আমস্টারডাম। অন্য ম্যাচে বর্তমান রানার্স আপ বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ ইটালির নাপোলি। আর ইংলিশ জায়ান্টস চেলসির বিপক্ষে মাঠে নামবে সুইস ক্লাব এফসি ভাসেল। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:45টায়। শিরোপা পুনরুদ্ধারের মিশনে এইচ গ্রুপে নু ক্যাম্পে বার্সেলোনার প্রতিপক্ষ ডাচ ক্লাব এএফসি আয়াক্স। কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হচ্ছে কাতালানদের নয়া বস জেরার্ডো মার্টিনোর। তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিলিয়ান সুপার নেইমার। বর্তমান সময়ের সেরা এই তারকারও আজ চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচ। স্বদেশি ক্লাব সান্তোস ছেড়ে চলতি মৌসুমে বার্সেলোনায় নাম লিখেছেন 21 বছর বয়সী এই তারকা। সঙ্গত কারণে ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে খেলার জন্য মুখিয়ে আছেন নেইমার। এই ছিল আমার কাছে খেলার খবর। ফিরছি মূল খবরে। ধন্যবাদ ফারিয়া। এবারে সংস্কৃতি সংবাদ। শিল্পকলা একাডেমিতে মহাকাল নাট্য সম্প্রদায় 3 দশক পূর্তি উপলক্ষে 13 দিনব্যাপী বিশ্ব নাটকের যুথ উৎসব শুরু হয়েছে। প্রদীপ প্রজ্বলনের বিশ্ব নাটকের যুথ উৎসবের উদ্বোধন করেন নাট্যজনেরা। এই উৎসবে বাংলাদেশ ছাড়াও ভারতের বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের নাট্যদল তাদের নাটক নিয়ে অংশগ্রহণ করছে। রিপোর্ট করছেন দিলশাদানি। হাঁটি হাঁটি করে মহাকাল নাট্য সম্প্রদায় অতিক্রম করেছে 30টি বছর। আর এই উপলক্ষেই জাতীয় নাট্যশালায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি রামেন্দু মজুমদার সহ বিশিষ্ট নাট্যজনেরা। উদ্বোধন শেষে উৎসবের প্রথম দিনে ছিল নাচের আয়োজন। এছাড়া পাশাপাশি ছিল মাইমার্টের প্রযোজনায় মূকাভিনয়, যেখানে মানুষের নিথর রূপটাকেই ফুটিয়ে তোলা হয়েছে। দিলশাদ অ্যানি, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। বিচ্ছিন্ন সংঘর্ষে দেশ জুড়ে চলছে জামাতের 48 ঘন্টার হরতাল। নোয়াখালীতে পিকেটারদের ইটে অটোবাইক চালক নিহত। স্বাধীনতা বিরোধীদের বাঁচাতে ধ্বংসাত্মক কর্মসূচির রাজপথে মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রতি আওয়ামী লীগের আহ্বান। ইসি মেরুদণ্ড সোজা করে কাজ করছে, খালেদা জিয়ার মন্তব্যের জবাবে নির্বাচন কমিশনার জাবেদ আলী। বাংলাদেশ সীমান্তে ড্রোন ব্যবহারের কোনো পরিকল্পনা নেই। হালানি হত্যাকাণ্ডের ন্যায় বিচার হবে জানালেন বিএসএফ এর মহাপরিচালক। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 20 নম্বরে আর লগ ইন করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া 21-এর যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21TV লাইভ এই ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ শিরোনাম রাত 12টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।